আমি ডাক্তার শাহিন মাহমুদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমাদের লাইভটি, শনিবারের লাইভটি আমরা শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের অ্যাফোরিজম 6 এবং সম্ভব হলে 7-8 যতটুকু পারি আমরা আলোচনা করব। এবং অবশ্যই আজকের লাইভটা ভিন্ন কারণে একটা গুরুত্বপূর্ণ। অ্যাফোরিজম 6 এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা তার আগে আমি একটু আমার টাইম লাইনে শেয়ার করে নিচ্ছি, আপনারাও যতটুকু সম্ভব শেয়ার করে নেবেন আশা করি। প্রথমত হচ্ছে এখানে এই ক্লাস্টার অর্থাৎ এই অ্যাফোরিজম গুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে রোগ এবং আরোগ্যের সংজ্ঞা, ডেফিনিশন অফ ডিজিজ অ্যান্ড কিওর। তো এবং সেইখানে তিনি বলছেন একটা গুরুত্বপূর্ণ কথা, দ্য আনপ্রেজুডিসড অবজারভার। এই আনপ্রেজুডিসড অবজারভার এই শব্দটি তিনি শুরু করলেন এবং এটা কিন্তু বেশ কয়েকবার তিনি অর্গাননে বারবার তিনি বলবেন। এতক্ষণ আমরা সাউন্ড ক্লিয়ার করার চেষ্টা করলাম, আসলে এখানে একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আজকে প্রায় ঘন্টাখানেক ট্রাই করার পরেও আমরা সাউন্ডটা, আমার ওই যে হেডফোনটা এই যে আমার হাতের কাছে রয়েছে এটা কিন্তু কানে দিইনি, কারণ এটা পাচ্ছে না, কোনো কারণে এটা পাচ্ছে না। আমার ইউএসবি দিয়ে হচ্ছে, এখানে সাউন্ডটা পরিষ্কার যায় না। তাই আজকে তো আর কিছু করার নেই, আমাদের লাইভের ডে টাইম হয়ে গিয়েছে, কাজে আজকে আর আমরা এটার ব্যাপারে কিছু করতে পারছি না। যতটুকু সাউন্ড আছে সেটাই আমাদের ট্রাই করতে হবে। যাই হোক, যে ব্যাপারটি বলছিলাম, আনপ্রেজুডিস অবজারভার। অ্যাকচুয়ালি একজন হোমিওপ্যাথ হওয়ার মূল শর্ত হচ্ছে আনপ্রেজুডিস অবজারভার হওয়া। এবং আমার আজব ব্যাপার হচ্ছে, আজকেই একজন আমাকে কমেন্ট করলেন যে হোমিওপ্যাথিতে কোথায় হানিম্যান সায়েন্টিফিক বলেছেন। তো অ্যাকচুয়ালি কোথায় হানিম্যান সায়েন্টিফিক বলেননি সেটাই আসলে একটা বিরাট প্রশ্ন। এই যে ব্যাপারটি আনপ্রেজুডিসড অবজারভার, এই আনপ্রেজুডিস অবজারভার বলতে কি বোঝায় এটা কিন্তু বোঝা জরুরি। কারণ অ্যাকচুয়ালি আপনি অর্গাননের যে অল্প কয়েকটি শর্ত দিয়েছেন, হানিম্যান অল্প কয়েকটি শর্ত দিয়েছেন, আবারও বলছি এটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। হানিম্যান অর্গাননে একজন চিকিৎসকের একটা হচ্ছে বৈশিষ্ট্য, ক্রাইটেরিয়া, গুণাবলী, আমাদের একজন চিকিৎসককে জ্ঞানী হতে হবে, এই সেই এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, গুণাবলী। কিন্তু শর্ত মিনস you cannot be a physician without this particular characteristics or particular attributes. আপনার যদি এই নির্দিষ্ট বৈশিষ্ট্য না থাকে আপনি সত্যিকারের চিকিৎসক হতে পারবেন না। তো হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার জন্য হানিম্যান অর্গাননে যে শর্ত হিসাবে দিয়েছেন তা হচ্ছে আপনাকে আনপ্রেজুডিস অবজারভার হতে হবে। আপনি যদি এই আনপ্রেজুডিস অবজারভারের, এটা একটা সুন্দর লেকচার হবে আপনাদের, আমি আইডিয়া দিচ্ছি। আপনারা যারা চান তারা অর্গানন থেকে এই আনপ্রেজুডিস অবজারভার এই শব্দগুলো, বিশেষ করে আনপ্রেজুডিস এই এবং অবজারভার এই শব্দগুলো কোন কোন অ্যাফোরিজমে কোথায় কোথায় ব্যবহার করেছে এগুলোর যদি সংকলন করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা একটা শর্ত। আপনি দেখবেন সব গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই আনপ্রেজুডিস অবজারভার না হলে করতে পারবেন না। এবার আনপ্রেজুডিস অবজারভার কাদের হতে হয় নিশ্চিতভাবে জেনে রাখুন। আনপ্রেজুডিস অবজারভার ইজ অ্যাট্রিবিউটস অফ এ সায়েন্টিস্ট। একজন বিজ্ঞানীকে হতে হয় সর্বত্র, সব সময়। একজন বিজ্ঞানী যতক্ষণ পর্যন্ত এই আনপ্রেজুডিসড অবজারভার না হতে পারেন ততক্ষণ পর্যন্ত তিনি বিজ্ঞানী হতে পারেন না। তো এটা গেল, অর্গানন শুরুই হয়েছে অর্গাননের 1 নম্বর অ্যাফোরিজমে, সরি 1 নম্বর সংস্করণের ভূমিকাতে হানিম্যান বলছেন যে বর্তমানে যে প্রচলিত চিকিৎসা তৎকালীন সময়ে হোমিওপ্যাথির আগ পর্যন্ত সেগুলোকে বলছে তারা রেশনাল এবং সায়েন্টিফিক চিকিৎসা বলে দাবি করে, কিন্তু আসলে এগুলো সিউডো সায়েন্স, সদ্য বিজ্ঞান। এবং তিনি সত্যিকারের বৈজ্ঞানিক রূপরেখা আবিষ্কার করতে চাচ্ছেন। এটা হচ্ছে 1 সংস্করণে। এবং আপনি 6ষ্ঠ সংস্করণে এসেও দেখবেন সে একই কথাই তিনি বলছেন যে বর্তমানে প্রচলিত চিকিৎসকগণ এগুলোকে সায়েন্টিফিক এবং রেশনালে দাবি করলেও অ্যাকচুয়ালি তারা কিছু হুইমসিক্যাল আইডিয়া
এর উপর ভিত্তি করে তাদের কার্য পরিচালনা করে। তো তোমাদেরকে হতে হবে আনপ্রেজুডিস অবজারভার, অর্থাৎ তাদের মতো হুইমসিক্যালি বা খেয়াল আইডিওলজিক্যাল কিছু জিনিস নিয়ে তোমরা মানুষের চিকিৎসা পরিচালনা করতে পারবে না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু বি এ সায়েন্টিস্ট অ্যান্ড ইউর অ্যাপ্রোচ উইল বি সায়েন্টিফিক অ্যাপ্রোচ। খুব পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ব্যর্থতা নেই। একজন লোক যদি অর্গাননে সায়েন্স খুঁজে না পায়, তার হোমিওপ্যাথি থেকে চিরতরে বিদায় নেওয়া উচিত। পরিষ্কার কথা, সে হোমিওপ্যাথি হওয়াও বুঝতে পারেনি, অযথা বিভিন্ন জায়গায় পাণ্ডিত্য, আলগা পাণ্ডিত্য, যার চারানা পয়সার মূল্য কোথাও নাই, সেগুলো দেখিয়ে বেড়ায়। এগুলো আপনারা করবেন না। যারা আপনারা অর্গানন শিখবেন তারা জানবেন যে চিকিৎসা একটি বিজ্ঞান এবং এর পিছনে খুব শক্তিশালী সায়েন্টিফিক ল হানিম্যান আবিষ্কার করে গেলেন। এবং সেই লটা কি? সেই লটা হচ্ছে আপনাকে আনপ্রেজুডিসলি অবজার্ভ করতে হবে দ্য ন্যাচারাল ফেনোমেনন, দ্য ইউনিভার্সাল ফেনোমেনন অ্যান্ড দ্য ইউনিভার্সাল ল অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত রকমের ইউনিভার্সাল ফেনোমেনন আছে, তার মধ্যে থেকে কিছু সংখ্যক হানিম্যান অর্গাননে ইনক্লুড করলেন। এটাকে আপনাকে মানতে হবে। আর যখন আপনি ইউনিভার্সাল ফেনোমেনন নিয়ে কথা বলবেন, তখন আপনার এটাকে বলে সায়েন্স। এই সাধারণ জ্ঞানটা যদি না থাকে, আপনি হোমিওপ্যাথি করবেন না। আপনি হোমিওপ্যাথির ক্ষতি সাধন করবেন এবং আপনার এই অনৈতিক ইগো সমাজে শুধু বিশৃঙ্খলায় সৃষ্টি করবে। তো আপনাকে হতে হবে আনপ্রেজুডিস অবজারভার। এটা আমি একটু গুরুত্ব দিয়ে বললাম, একটু শক্তভাবে বললাম, এ কারণে যে বেশিরভাগ সময় আমরা অর্গানন পড়ার সময় এই ব্যাপারটিকে আমরা আসলে খুব একটা আমলে নেই না। হ্যাঁ, পর্যবেক্ষণ করতে হবে, হ্যাঁ, ভ্রান্ত সংস্কার থাকা যাবে না, কিন্তু ভ্রান্ত সংস্কার কি আপনার মধ্যে নেই? আপনার মধ্যে নেই? আপনাকে অমুকে বলেছে, পাশ্চাত্য সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলেছে হোমিওপ্যাথিতে বিজ্ঞান নেই, আপনি সেটা বিশ্বাস করে বসে আছেন। অর্গাননে একটার পর একটা হানিম্যান বলছেন পিওর এক্সপেরিমেন্টেশন, আনপ্রেজুডিস অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদার্ড ফ্রম দ্য ফ্যাক্ট, বাস্তবতার থেকে আসা এক্সপিরিয়েন্স, এবং যা নিরপেক্ষভাবে পর্যবেক্ষিত হয়েছে, সেইগুলোকে তিনি সংকলিত করে ফ্রান্সিস বেকনের ইন্ডাকটিভ রিজন অনুসরণ করে, এবং ফ্রান্সিস বেকনের নবাম অর্গানামের, মানে বলতে গেলে প্রায় একই রকম নাম রাখলেন, অর্গানন অফ মেডিসিন। সেটাকে এই নতুন তত্ত্ব ফ্রান্সিস বেকন বিজ্ঞানের বলতে গেলে তিনি আধুনিকায়ন করলেন। আপনারা যদি জানেন, নিউটনের সময়টাতে তিনি ফ্রান্সিস বেকন যে তত্ত্বটি দিলেন, তাতে বিজ্ঞানটা আধুনিকায়ন হলো, এবং সেই তত্ত্ব অনুসারে তিনি পুরো অর্গাননটা লিখলেন, এবং সেই অর্গাননের মূল কথা রাখলেন যে ফ্যাক্টগুলোকে অবজার্ভ করো এবং তার থেকে সিদ্ধান্তে আসো। এটাকে বলে ইন্ডাকটিভ রিজনিং। সেই ইন্ডাকটিভ রিজনিং এর ভিত্তিতে কিন্তু অর্গাননটি সায়েন্টিফিক্যালি প্রেজেন্ট করলেন হানিম্যান। এবার যদি আপনি অর্গাননে সায়েন্স খুঁজে না পান, আপনার আসলে হোমিওপ্যাথিতে আসাটা ভুল হয়েছে বড় ধরনের। আপনি আর্টসের সাবজেক্ট কোনোটা নিয়ে পড়াশোনা করবেন। তো যারা বলতেছিলাম আমি, তিনি বলছেন যে দ্য আনপ্রেজুডিস অবজারভার ইভেন দ্য মোস্ট শার্প উইটেড ওয়ান, সবচাইতে যার সাংঘাতিক মেধাধী শক্তি আছে, নোয়িং দ্য নুলিটি অফ সুপার সেন্সিবল স্পেকুলেশন। এই যে সুপার সেন্সিবল, অতীন্দ্রিয় ধারণা, অতীন্দ্রিয় থিওরাইজিং, আমাদের সমাজে কিন্তু এটা প্রচুর দেখা যায়। দেখেন কিভাবে হানিম্যান গালাগালি করছেন এগুলোকে। হানিম্যান বলছেন যে আপনি সুপার সেন্সিবল স্পেকুলেশন, আপনার অতীন্দ্রিয় থিওরাইজিং ধারণা, ডিজায়ার ফর লাইট, 18 রকমের ব্যাখ্যা, এক একজন এক এক ব্যাখ্যা দিয়ে কাজ করবেন, এগুলো হোমিওপ্যাথি নয়, এটা সায়েন্স নয়, এটা থিওরাইজিং, এটা আইডিওলজিক্যাল স্পেকুলেশন, সুপার সেন্সিবল স্পেকুলেশন, এগুলো হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথি হতে হবে একদম সুনির্দিষ্ট কিছু প্রাকৃতিক নীতি লয়ের উপরে ভিত্তি করে, এবং সেই সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে, এবং সেটা হতে হবে ইউনিভার্সাল ল, যা বাস্তব জগতে আমরা প্রতি ক্ষেত্রে যার কোন রকম ব্যতিক্রম ছাড়া যার প্রমাণ আমরা দেখতে পাবো, সেই বিধান, সেই লয়ের উপর ভিত্তি করে। তো এবার তিনি বলছেন যে নোয়িং দ্য নুলিটি অফ সুপার সেন্স, যে একদম সাংঘাতিক যার ধীশক্তি, সবচাইতে যার ভালো ধীশক্তি, যে সমস্ত সুপার সেন্সিবল
স্পেকুলেশন হুইচ আর নট বর্ন আউট অফ ইন এক্সপিরিয়েন্স। আপনার যে পরীক্ষা নিরীক্ষা গবেষণা এবং তার থেকে প্রাপ্ত এবং বাস্তবতার থেকে প্রাপ্ত যে আপনার অভিজ্ঞতা, তার থেকে সৃষ্ট হয়নি এইরকম অতীন্দ্রিয় ধারণা। perceives nothing in a single case of disease other than the alteration in the condition of the body and soul, disease sign, befoulment, symptoms which are outwardly discernible through the senses. তিনি বলতেছেন যে ওই ধী শক্তি সেও জানে যে যেগুলো এই পরীক্ষা নিরীক্ষা এবং অভিজ্ঞতার থেকে উৎপন্ন না, এরকম অতীন্দ্রিয় ধারণার ব্যর্থতা, অন্তঃসার শূন্যতা, নুলিটি, এটা কিন্তু ওই ব্যক্তিও জানে। এবং একটা রোগের ক্ষেত্রে, প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এই সিঙ্গেল কেস অফ ডিজিজ, জোরদার কইতাছেন, প্রত্যেকটা সিঙ্গেল কেস অফ ডিজিজের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের মন, আবেগ, শরীর এগুলার মধ্যে অবস্থার যে পরিবর্তন হয়, অর্থাৎ রোগের চিহ্ন, বিচ্যুতি, স্বাস্থ্যগত অবস্থার থেকে বিচ্যুতি, লক্ষণ, যেগুলো আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা, অতীন্দ্রিয় নয় কিন্তু, সুপার সেন্সিবল নয়, ইন্দ্রিয় দিয়ে আমরা বাইরের থেকে পরিমাপ করতে পারি, আমরা নির্দিষ্ট করতে পারি, সেইগুলো ছাড়া আর কিছুই উপলব্ধি করা যায় না। এবার একটু আপনারা একটু ভাবেন হানিম্যান এখানে কি বলেছেন। শুধু পড়ে গেলে আসলে আমরা কিন্তু হবে না, পড়ে গেলে কিন্তু হবে না, একটু বুঝতে হবে হানিম্যান কি বলছেন। এই যে 12 রকমের আইডিয়া শুনেন, 25 রকমের মায়াজমেটিক থিওরি শুনেন, হানিম্যান প্রথমে এগুলারে আউট করে দিলেন। সাফ কথা, হানিম্যান পরিচ্ছন্নভাবে আপনাকে বলতেছেন যে একটা রোগের ক্ষেত্রে নির্ণয়যোগ্য, পরিমাপযোগ্য এবং নির্ণয়যোগ্য লক্ষণ, পরিমাপযোগ্য নির্ণয়যোগ্য বিচ্যুতি স্বাস্থ্যের অবস্থার থেকে, সেটা আমাদের মনে হইতে পারে, সেটা আমাদের আবেগে হইতে পারে, সেটা আমাদের শরীরে হইতে পারে। এই যে বিচ্যুতি, লক্ষণ, চিহ্ন, আপনি প্যাথোলজিক্যাল টেস্ট করছেন, পরিমাপযোগ্য, সেগুলো আমাদের একটা তথ্য, একটা ইনফরমেশন। এগুলো ছাড়া একটা রোগীর ক্ষেত্রে নির্ভরযোগ্য, যে না এটার উপরে আস্থা রাখা যায়, এটার উপরে বিশ্বাস রাখা যায়, এটাকে বিবেচনা করে আমরা হিসাব নিকাশ করতে পারবো, আমরা একটা কনক্লুশনে আসতে পারবো, এই ধরনের আর কোনো কিছুই গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য নয়। আমার কথা, আমি এখন যে কথাটা বললাম, এটা কি আমার কথা? এটা হচ্ছে হানিম্যানের কথা। হানিম্যান এই 6 নাম্বার অ্যাফোরিজমে এই কথাটা সুস্পষ্টভাবে বলতেছেন, একদম সুস্পষ্টভাবে বলতেছেন। তো কাজেই এবং দ্যাট ইজ, অর্থাৎ দ্য আনপ্রেজুডিসড অবজারভার অনলি পারসিভ দ্য ডেভিয়েশনস। একজন সংস্কার কি? ওই আগের থেকে আপনি ধারণা করে নেবেন, সেটা আপনার মেমোরির থেকে, স্মৃতির থেকে হোক, অভিজ্ঞতার থেকে হোক, এই ধরনের মানুষ মিথ্যা কথা বলে, আপনি ধারণা করে নিয়েছেন। কিংবা এই ধরনের রোগীদের এই ধরনের প্রবলেম হয়তো দেখা দেয়নি, কিন্তু হওয়ার কথা আপনি ধারণা করে নিয়েছেন। না, এইসব ধারণা ফারণা, এই আলগা চিন্তা, এত গবেষণার দরকার নেই। হোমিওপ্যাথি এই ধরনের গবেষণা চায় না, হোমিওপ্যাথি এই ধরনের গবেষণা চায় না। আপনার একটা রোগী, হানিম্যান শেখাচ্ছেন, রোগী যখন আসবে প্রতিবারই সেটা নতুন রোগী, তার স্বাস্থ্যগত বিচ্যুতি, তার মধ্যে থাকা লক্ষণ, তার মধ্যে থাকা চিহ্ন, তার মধ্যে থাকা যত রকমের তথ্য, ইনফরমেশন, এইগুলোর ভিত্তিতে তার সার্বিক স্বাস্থ্যগত বিচ্যুতিকে আপনার নির্ণয় করতে হবে। দ্যাট মিনস ইট ইজ রিয়েলি অ্যান্ড টোটালি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এনে কোনো ফিকশন নাই, এখানে কোনো থিওরাইজিং নাই। আপনার রোগীর কাছ থেকে আপনার ইনফরমেশন কালেক্ট করতে হবে যে কোনটা তার স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুতি, নট দ্য নর্মাল সিমটমস অর কনসিকুয়েন্সেস। যে সমস্ত ব্যাপার স্বাভাবিক, আমার স্বাভাবিক ব্যক্তি পার্সোনাল প্রোফাইল, আমার স্বাভাবিক জীবনযাপন, আমার যেগুলো আসলে প্যাথোলজিক্যাল নয়, যা আমার কিংবা আমার পারিপার্শ্বিকতাতে কোনো নেতিবাচক প্রভাব রাখে না, এই সমস্ত বিষয় কিন্তু লক্ষণ নয়, সেগুলো নয়। কোথায় স্বাভাবিকতার থেকে বিচ্যুতি ঘটেছে, যেগুলো আমরা পরের অ্যাফোরিজমে আপনারা পাবেন, এগুলো এখন কথা প্রসঙ্গে এগুলো বলে দিতে হচ্ছে। স্বাভাবিকতার থেকে আমার কোথায় বিচ্যুতি ঘটেছে, এর টোটাল প্রোফাইলটা আপনাকে
নির্বাচন করতে হবে। এটাকেই বলে কেস রেকর্ড। অ্যাকচুয়ালি এই তথ্যকে কালেকশন করা, যেগুলো আমরা 84 থেকে 104 অ্যাফোরিজম গুলোতে আমরা সেগুলো দেখব। তো হানিম্যান আরো সুস্পষ্ট করলেন যে এই যে ব্যাপারগুলো, এই যে পরিচ্ছন্ন লক্ষণগুলো আপনি নেবেন। দেখেন আমাদের মুশকিলটা কি হয়, এখানে অনেকেই স্টুডেন্ট আছেন, আমি একটা সময় স্টুডেন্ট ছিলাম, তারপরে প্র্যাকটিস শুরু করেছি। অ্যাকচুয়ালি যত রকমের মেথড ফেথড আজকে শোনা যায়, এই সমস্ত কিছু আমি দেখে এসেছি, করে এসেছি, আমার রুগীদের উপর অ্যাপ্লাই করে এসেছি এবং তার ফলাফল পর্যবেক্ষণ করেছি। দীর্ঘদিন বছরের পর বছর আমি এই পর্যবেক্ষণের মধ্যে ছিলাম। কাজে আমি বলছি, শুনুন, অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে থিওরাইজিং এর কোনো জায়গা নেই, ধরে নেওয়ার কোনো জায়গা নেই, এবং সেটা সম্পূর্ণরূপে অনৈতিক। প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, এবং তাদের মধ্যে আমরা যে নামের রোগেই উল্লেখ করি না কেন, তার ম্যানিফেস্টেশন নিশ্চিতভাবে প্রত্যেকের বেলায় স্বতন্ত্র, আলাদা আলাদা হয়। আমাদের যা করতে হয় তা হচ্ছে কোন রকম পূর্ব ধারণা যে আমি ক্যান্সারের অমুক রোগী দেখেছি, লাং ক্যান্সারের রোগীদের কাশি থাকবে, আমি কিন্তু একদম কাশি ছাড়া লাং ক্যান্সারের রোগী দেখেছি। কথাটা বুঝতে পেরেছেন কিনা? তো কাজেই তার কাশি থাকবে, তার মধ্যে এই প্রবলেম থাকবে, ওই প্রবলেম, মানে সহজ কথা হলো কোনো ধরনের সংস্কার নয়। আমার এই পার্টিকুলার রোগীর ইতিহাস কি, তার বংশের থেকে কি কি প্রবণতা, বা যেটাকে আমরা বলি জেনেটিক প্রিডিসপোজিশন, মায়াজম পেয়েছে, এবং তার বিবর্তন, তার বিকাশটা কিরকম হয়েছে। আমরা অতীতের ফ্যামিলি হিস্টোরির পর আমরা রোগীর অতীত হিস্টোরিটা নেই। তারপর কি করি, তার প্রেজেন্ট কন্ডিশনে আসলো কিভাবে, তার একটা বর্ণনা আমরা নেই। তারপর রোগীর বর্তমান সিমটমস গুলো ডিটেল নেই। তারপর তার প্যাথোলজিক্যাল কাগজগুলো দেখি। হানিম্যান বলছেন যে অ্যাকচুয়ালি এই পুরো প্রক্রিয়াটাকে আপনাকে 3টা ভাগে ভাগ করতে, মানে 3 ভাবে আপনি এটা কমপ্লিট করতে হবে বা করতে পারবেন। একটা হচ্ছে হানিম্যান বলছেন ফেল্ড বাই দ্য পেশেন্ট হিমসেলফ, রোগী নিজে বলবে তার প্রবলেম গুলো, যে তার কি কি সমস্যা ছিল এবং তিনি তার প্রবলেম গুলো বলবেন। 2 নাম্বার হচ্ছে পারসিভড বাই দোজ অ্যারাউন্ড হিম, তার আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে, এবং ওই সময় প্যাথোলজিক্যাল টেস্টের এই ব্যাপারগুলো ছিল না। আমরা সেই আশেপাশের ব্যক্তিদের মধ্যে নার্সকে বিবেচনা করবো এবার আত্মীয় স্বজনের বাইরে, এবং তার প্যাথোলজিক্যাল টেস্ট অর্থাৎ তার পরীক্ষা নিরীক্ষা এগুলোকে বিবেচনা করব। এগুলো তো একজন করেছেন, তার ইনফরমেশন গুলো বের করে দিয়েছেন। এই সমস্ত কিছু হচ্ছে রোগীর পারিপার্শ্বিকতা থেকে প্রাপ্ত তথ্য। এক কথায় বলতে গেলে রোগীর পারিপার্শ্বিকতা থেকে প্রাপ্ত তথ্য। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে রোগী নিজে বলছেন, রোগীর পারিপার্শ্বিকতা থেকে আমরা তথ্য পাচ্ছি, এবং সর্বশেষ ফিজিশিয়ান আছে, দেখবেন ফিজিশিয়ানের দেখার মতো বহু কিছু আছে, তিনি নিজে অবজার্ভ করবেন। এবং একটা গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে বর্তমান সময়ে, ফিজিশিয়ানের কিন্তু সেই চোখ থাকতে হয়। ফিজিশিয়ানকে অনেক কিছুই নিজে দেখতে হয়। ইভেন এমনও হয় পেশেন্ট বা তার রিলেটিভস একদম ধুরন্ধর ভুল বলে ফেলে, একদম পরিচ্ছন্ন ভুল বলে ফেলে। ফিজিশিয়ানকে তা আইডেন্টিফাই করতে হয়, ক্রস কোশ্চেনিং জানতে হয়, যে এই ব্যাপারটা আমার সন্দেহ হচ্ছে, আমি কোন ধরনের প্রশ্নের মাধ্যমে তার নিঃসন্দেহ হতে পারবো। এবং আমরা জানি ফিজিশিয়ানের কিছু ব্যাপার থাকে, যেমন ব্লাড ভাইটাল, আমরা বলি ভাইটালস। অবশ্যই প্রতিটি পেশেন্টের প্রতিটি সময় ভাইটালস গুলোকে চেক করতে হয়। এটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের কিনোটস ইন্ডিকেশন অফ রেমেডিজ আমরা কিন্তু এখানে পাই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, পাইরোজেনামের খুব মারাত্মক একটা কিনোটস হচ্ছে, দেখেন কিভাবে প্যাথোলজির সাথে সম্পর্কিত, যে তার জ্বরের সাথে আমরা জানি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লে আমাদের হার্টবিট 4 হার্ট পর্যন্ত বাড়ে আর কি, 4টা বিট বাড়ার কথা। কিন্তু আপনি যদি পাইরোজিন নামের কেসে দেখেন, আপনি এই মিলটা পাবেন না। তার টেম্পারেচারের সাথে তার পালসের বিরাট একটা অসমন্বয় থাকে, এবং সেক্ষেত্রে প্রায় মানে আমরা এই কিনোটসটা এত শক্তিশালী যে বিশেষ করে সেপ্টিমিয়া জাতীয় বা ইনফেকশাস জ্বরের মধ্যে এই ধরনের সিমটমস পেলে মোস্ট অফ দ্য টাইম, অলমোস্ট অল দ্য টাইম, ইউ ক্যান প্রেসক্রাইব দ্য পাইরোজিনাম এবং পেশেন্ট আরোগ্য হবে।
মোস্ট অফ দ্য টাইম। অবশ্যই আমরা সব রুগীতে বলতে পারি না, কখনোই অলওয়েজ এবং নেভার আমরা ব্যবহার করতে পারি না, এটা সায়েন্স। এখানে আরো অনেক কনফাউন্ডিং ফ্যাক্টর আসতে পারে, কোনো রুগীতে ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে। আমরা কোন একটা রুগীকে একটা ওষুধ প্রয়োগের মাধ্যমে জানতেও পারি যে এই বৈশিষ্ট্যটি পাইরোজিনাম ছাড়া অমুক ওষুধেও রয়েছে। এই আবিষ্কারের সম্ভাবনা কোনোদিনই বন্ধ হয় না। এই কারণে প্রত্যেকটা হোমিওপ্যাথ প্রতিটা কেসের ক্ষেত্রে একজন বিজ্ঞানী থাকতে পারেন এবং তার প্রতিটা কেস এক একটা বৈজ্ঞানিক গবেষণা পত্র হিসেবে সমৃদ্ধ হতে পারে। এই কারণে ব্যাপারটি বুঝাতে পেরেছে আশা করি। তো যাই হোক, একজন ফিজিশিয়ান অ্যাকচুয়ালি এই তিন ভাবে, হানিম্যান বলছেন এই তিন ভাবে, প্রথমত রোগী নিজে বলবে, দ্বিতীয়ত তার পারিপার্শ্বিকতা থেকে, শুধু আত্মীয় স্বজন ভাববেন না, আত্মীয় স্বজন ছাড়াও নার্স হতে পারে, পরিচারিকা হতে পারে, বাসার কাজের লোক হতে পারে, তার বন্ধু বান্ধব হতে পারে, তার প্যাথোলজিক্যাল টেস্ট হতে পারে, ডায়াগনস্টিক তার আগের ডাক্তারের রেফারেল লেটার থাকতে পারে যেখানে তিনি তার সিমটমস গুলো বা তার ইতিহাসগুলোকে বর্ণনা করেছেন, এরকম হতে পারে। এই সমস্ত কিছু মিলে হচ্ছে আপনার সেকেন্ড পয়েন্ট, পারিপার্শ্বিকতার থেকে তথ্য লাভ। তৃতীয়ত হচ্ছে চিকিৎসক নিজে, সেখানে লাং চেক করবেন ডাক্তার, স্টেথোস্কোপ দিয়ে পালস চেক করবেন, ভাইটালস গুলোকে দেখবেন, অনেক সময় নিঃশ্বাসের গতি, অর্থাৎ একটা রোগীতে চিকিৎসকের যা দেখার প্রয়োজন পড়ে সমস্ত কিছুই তিনি দেখবেন। রোগীর আচরণ, রোগীর আবেগের রিয়াকশন, তার 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 প্রকাশভঙ্গি, এই সমস্ত কিছু তিনি পর্যবেক্ষণ করবেন। কাজে এটাকে ছোট করে দেখবেন, এটা একটা বড় পরিসর। আমাদের তো টেক্সট বুকে লেখা বা পরীক্ষার প্রশ্নপত্রে আমরা দুম করে একটা লিখে চলে আসি যে তিনটি, কিন্তু এই তিনটির গভীরতাটি আপনি আজ করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত এই তিনটি দিক দিয়ে কমপ্লিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কেসের মধ্যে ল্যাকিংস থাকার পসিবিলিটি থাকবে। হানিম্যান, এবার মজার ব্যাপারটা কি, আপনি যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, হানিম্যান এই তিনটি বিষয়কে তুলে ধরলেন। এখানে আপনি থিওরাইজিং বা সামথিং দ্যাট ইজ নট ফ্যাক্ট, নট অ্যাকচুয়ালিটি, বাস্তবতা নয়, কাল্পনিক, এরকম কোনো কিছুর কোনো স্কোপ তিনি রেখেছেন কিনা। আমি চাইবো আপনারা আমার কথা বুঝে থাকলে কমেন্টসে আপনারা রিপ্লাই দিবেন। আমি চাই যে আপনারা ইন্টারেক্ট করেন। আমি যেমন আজকে লাইভে আসি, আপনারা যদি কমেন্টে উত্তর দেন তাহলে কিন্তু ইন্টারাকশন হলো। তারপরে প্রশ্ন তো লিখবেন, আমি লাস্টে প্রশ্নে যাবো, সেটা তো পরের কথা। কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কিনা তা অনুধাবন করার জন্য এটা বলা, যে আপনারা লক্ষ্য করে দেখুন তো, এই যে তিনটা ধরন বললেন, এর মাঝখানে কোনটা আছে যেটা স্পেকুলেশন, সুপার সেন্সিবল আইডিওলজিক্যাল স্পেকুলেশন, এর কোন সুযোগ এখানে আছে কিনা? আপনি মায়াজম নিয়ে একটা হুড় হাঙ্গামা করতে দেখুন, এখানে কোন স্কোপ তিনি রেখেছেন কিনা? রোগীর কেস রেকর্ডের জন্য যে পদ্ধতি, এখানে কোন ধরনের ধরনের সুযোগ তিনি রেখেছেন কিনা? এই যে বর্তমানে যে বাড়াবাড়িগুলো হয়, একদম আপনি জেনেটিক প্রোফাইল বের করে তারপরে ওষুধ দিবেন, তারপরে কি বলে এটার নাম, মনের একটা লক্ষণের উপরে আপনি ওষুধ দিয়ে দেবেন। দেখুন হানিম্যানের শিক্ষায় আপনাকে এটা শেখাচ্ছে কিনা। যখনই আপনি দেখবেন যে হানিম্যানের এই কথা যদি আপনি অনুধাবন করে থাকেন, তখন আপনি ধরতে পারবেন যে একজন ব্যক্তি যে এই ব্যাপারটি নিয়ে আসলো, যে একটা কথা নিয়ে আসলো, সে কি আসলে হানিম্যানের শিক্ষা দিচ্ছে না অন্য। এখন হানিম্যান যেখানে এই কথাগুলো বলছেন যে আপনাকে তথ্যগুলোকে কোন রকমের কাল্পনিক বা কোন ধরনের ধরে নেওয়া বা আইডিওলজি বা থিওরাইজিং না করে ফ্যাক্টের উপর নিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার আর সেই সুযোগটা থাকে কিনা যে আপনি একজন লোক এসে বলবে ডিজায়ার ফর লাইফ এর 25 রকমের ব্যাখ্যা আছে, তুমি কোন ব্যাখ্যা দিয়ে করবে সেটা দিয়ে হোমিওপ্যাথি করো, একটা লক্ষণের উপর ওষুধ দিয়ে দাও। পসিবল, ইট ইজ কম্প্যাসিবল টু দ্য টিচিং অফ হানিম্যান। হানিম্যানের যে শিক্ষা আপনারা 6 নাম্বার অ্যাফোরিজমে আজকে দেখলেন, তার সাথে এই ধরনের চিন্তার কোন সুযোগ আছে?
সুযোগ আছে, আপনি বলতে পারবেন, সুযোগ আছে, আপনি বলতে পারবেন যদি আপনি স্পেকুলেশন, আবার যদি হানিম্যান যেটা নিষেধ করেছেন শুরুতেই সেটাতে ঢুকেন, যদি আপনি থিওরাইজিং করা শুরু করেন, ব্যাখ্যা করা শুরু করেন, সরাসরি হানিম্যানের কথা আমি নেব না, এটার মধ্যে আমি এখন ব্যাখ্যা বসাবো, ধারা বসাবো, উপধারা বসাবো, আমার সুবিধা মতো হানিম্যানের কথা নেব, এই ধরনের কার্যক্রম যখন শুরু করবেন তখন আপনি বলতে পারবেন হ্যাঁ আছে এই সে। কিন্তু যখন আপনি সরাসরি স্ট্রিক্টলি হানিম্যান যে সরল সহজ ভাবে কথা বলেছেন, সেই সরল সহজ কথাটাকে যদি সেভাবেই নেন, কিছু আলগা পণ্ডিতি না করে, তাহলে আপনি দেখবেন যে আপনি একদম পরিচ্ছন্ন। এই যে বলেন না যে হোমিওপ্যাথি বুঝি না, কেন বুঝেন না? বুঝেন না এই কারণে যে হানিম্যান এখানে বলছেন যে বাবা তুমি ফ্যাক্ট ছাড়া কিছু নিও না, তুমি 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 শুধুমাত্র সেগুলো নেবে যা তোমার রোগী বলবে, যা তুমি তোমার পারিপার্শ্বিকতার থেকে বাস্তব তথ্য হিসেবে পাবে, এবং যা তুমি নিজে দেখবে বাস্তব তথ্য হিসাবে, চিহ্ন হিসাবে, লক্ষণ হিসাবে, বিচ্যুতি হিসাবে, ডিস্টরশন হিসাবে দেখবে, সেগুলোকে শুধুমাত্র নেবে। আচ্ছা, এবার আমি তো এতে আমার পোষাচ্ছে না, আমার শর্টকাট লাগবে, আমার একটা মানসিক লক্ষণ দেখে ওষুধ দিয়ে দিতে হবে, একটা প্যাথোলজি দেখে 5টা মাদার টিংচার দিয়ে দিতে হবে, আমার তো হানিম্যানের কথায় পোষায় না। তো তখন আপনি এগুলো শুরু করবেন, এবং আপনার কাছে তখন এই দুষ্কর্মগুলো করার জন্য হাজার হাজার যুক্তি থাকবে, বই লিখে ফেলবেন আপনি, সিরিজ বই লিখে ফেলবেন আপনি, কিন্তু ওগুলো হোমিওপ্যাথি নয়, কারণ হানিম্যানের কথার থেকে দূরে চলে যাচ্ছে সবটুকু। পরিষ্কার? তো আমরা যদি হানিম্যানের হোমিওপ্যাথি শিখতে চাই, আমরা যদি, থ্যাংক ইউ বিশ্ব আপা, থ্যাংক ইউ, এটা অনেক অনেক বড় প্রাপ্তি, থ্যাংক ইউ। আমি পরে আপনাদের কমেন্টসে যাব, পাশে দেখা যাচ্ছে বলে এইটুকু বলে নিলাম। যাই হোক, যারা বলতেছিলাম অল দিস পারসেপ্টিবল সাইন্স, কথাটা বুঝে নেন আগে। দেখেন হানিম্যান আরেকবার উল্লেখ করলেন অল দিস পারসেপ্টিবল সাইন্স, যা আপনি ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় দিয়ে যা ধরতে পারতেছেন, অল দিস, নট অনলি সাইন্স, নট অনলি সিমটমস, পারসেপ্টিবল সাইন্স, অর্থাৎ যা কিছু আপনি ইন্দ্রিয় দিয়ে ধরতে পারতেছেন, এই রকম যত রকমের লক্ষণ চিহ্ন আছে, এই সমস্ত কিছু রিপ্রেজেন্ট দ্য ডিজিজ ইন ইটস এন্টায়ার এক্সটেন্ট। ভাই কথাগুলো একটু খেয়াল করেন, হানিম্যান অল্প কথায় অর্গানোটা লিখেছেন, মাত্র 291টা সূত্র দিয়ে টোটাল একটা চিকিৎসা বিদ্যাকে, চিকিৎসা মানে মানুষের যে সত্যিকারের আরোগ্যকারী চিকিৎসা ব্যবস্থা, সেটাকে তুলে ধরেছেন। এটাকে আপনি অবহেলা করবেন না, প্রত্যেকটা শব্দের একটা গুরুত্ব আছে। তিনি বলতেছেন যে এই যে তুমি ধরতে পারো যে সমস্ত সাইনগুলো, যে সমস্ত চিহ্নগুলোকে তুমি বুঝতে পারো, ইন্দ্রিয় গ্রাহ্য, কান, চোখ, নাক, এগুলো দিয়ে প্রসেস করা যায়, দেখা যায়, ফ্যাক্ট, অ্যাকচুয়ালিটি আছে যার মধ্যে, সেই তথ্যগুলোকে কি করতে হয়? সেই তথ্যগুলো রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব, বুঝায়, দেখায়। কি দেখায়? দ্য ডিজিজ ইন ইটস এন্টায়ার এক্সটেন্ট, অর্থাৎ পুরো রোগটাকে দেখায়। খেয়াল করুন, দুটো জিনিস খেয়াল করুন। একটা হচ্ছে পারসেপ্টিবল সাইন, অর্থাৎ যে লক্ষণগুলোকে আপনি ধরতে বুঝতে পারছেন, যেগুলো ইন্দ্রিয় দিয়ে, মেশিন দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জিহ্বা দিয়ে, স্কিন দিয়ে, রোগীর কথায়, রোগীর পারিপার্শ্বিক তথ্য থেকে, আপনার নিজের দেখায়, এইগুলো দিয়ে আপনি স্টেথোস্কোপ দিয়ে, হাত দিয়ে পালস মেপে, ব্লাড প্রেশার দিয়ে, যে কোনো ভাবে এই তথ্যগুলো আপনি পাচ্ছেন। এই টোটালটা, এই অস্বাভাবিকতার টোটাল চিত্র, এটাই হচ্ছে রোগ। মানে এটাতে পুরো রোগ, এন্টায়ার ডিজিজ। এখানে হানিম্যান বলছেন যেভাবে যে রিপ্রেজেন্ট দ্য ডিজিজ ইন ইটস এন্টায়ার এক্সটেন্ট, মানে এখানে পুরো রোগ, এর বাইরে রোগ নাই। ওই আপনি ধারণা করবেন, ওই ধারণার মধ্যে রোগ নাই, ধারণার মধ্যে শুধু কনফিউশন। এবার আপনার যখন পোষায় না হানিম্যানের কথায়, তখন আপনি লাফিয়ে শর্টকাটের লোভে, একটু তাড়াতাড়ি কয়টা টাকা কামাই করার লোভে, তাড়াতাড়ি একটা নাম কামাই করার, একটা পদবি, একটা প্রতিষ্ঠানের একটা চেয়ার, এগুলোর লোভে আপনি থিওরাইজিং করা শুরু করেন। হানিম্যানের কথাকে বাদ দিয়ে অন্য ধরনের
অন্যকে 6 নাম্বার অ্যাফোরিজম বাদ দিয়ে আপনার নিজের মনের মধ্যে তৈরি করা অ্যাফোরিজম অনুযায়ী, অথবা আপনার গুরু, আপনার উস্তাদ, আপনার শিক্ষক তার বানানো, আপনার মেন্টর তার বানানো পদ্ধতি অনুসারে, মেথড অনুসারে চিকিৎসা করা শুরু করেন। তো আপনি তো কনফিউজ হবেনই। আপনি হানিম্যানকে ত্যাগ করলে কি আপনি হোমিওপ্যাথি পাবেন নাকি? হয় কোনোদিন? দ্যাট ইজ, তারপরে বলছেন দ্যাট ইজ, অর্থাৎ টুগেদার দে ফর্ম দ্য ট্রু অ্যান্ড অনলি কনসিভেবল গেস্টাল্ট অফ দ্য ডিজিজ। অর্থাৎ শুধু এইগুলো, এই টুগেদার দে ফর্ম, শুধু এগুলো সবগুলো মিলায় কোনটা মিলায়? পারসেপ্টেবল সায়েন্স। অর্থাৎ যা আপনি এই দিকটা আগে যতবার অনেকবার বলেছি যে ইনফরমেশন, ডাটা, বাস্তব যে ডাটাগুলো পেলেন, আপনি বাস্তব যে ইনফরমেশন গুলো পেলেন, এগুলোই শুধুমাত্র ট্রু, সত্যিকারের, অ্যান্ড অনলি কনসিভেবল, শুধু মানে একমাত্র বোধযোগ্য গেস্টাল্ট অফ ডিজিজ। গেস্টাল্ট মানে হচ্ছে সামগ্রিকতা, মানে সম্পূর্ণতা, অখণ্ডতা, রোগের অখণ্ড চিত্র আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে একমাত্র প্রকৃত এবং একমাত্র বোধগম্য রোগের সামগ্রিক চিত্র। এবার যদি আপনি এই পারসেপ্টেবল সায়েন্স বাদ দিয়ে যে পদ্ধতিতে হানিম্যান বলেছিলেন সেই পদ্ধতি, আমাদের অনেক চিকিৎসক আছেন, হ্যাঁ হোমিওপ্যাথিতে প্যাথোলজি কেন লাগবে? প্যাথোলজি কেন লাগবে? আমরা কেন টেস্ট করব? আমরা হোমিওপ্যাথি করি, আমরা লক্ষণ দেখে চিকিৎসা দেই। আচ্ছা আপনি বলুন, একজন ব্যক্তির ব্লাড প্রেশার হাই, এটা তার লক্ষণ নয়? কিংবা একজন ব্যক্তির পালস বেশি, ওই যে বললাম পাইরোজেনের কেসে, এটা তার লক্ষণ নয়? একজন ব্যক্তির ব্রেইনে টিউমার হয়েছে, এটা তার একটা সিমটমস নয়? প্যাথোলজিক্যাল সিমটমস, হয়তো আমরা রেপার্টরিতে ব্যবহার করব না, কিন্তু সিমটমস নয়? একজন ব্যক্তির লিভারে পচন ধরেছে, এটা কি তার, বা সিরোসিস হয়েছে, এটা কি তার লক্ষণ নয়? একজন মানুষের পেটে প্রচন্ড গ্যাস লোডেড বা লুট তৈরি হয়েছে, গ্যাস জমে জমে, এটা কি তার লক্ষণ নয়? তাহলে আপনি কেন টেস্ট করবেন না? আপনার আজকে সুযোগ আছে রোগীর ইনফরমেশন, বাস্তব ইনফরমেশন আরো ভালো মতো জানার। আপনি কোন যুক্তিতে বলছেন? এটা কি হানিম্যানের হোমিওপ্যাথি? আপনি যে যুক্তিতে বলছেন, রোগীর সমস্ত তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, তার মনের তথ্য হতে পারে, তার আবেগের তথ্য হতে পারে, তার শারীরিক তথ্য। সেই শারীরিক একটা নখ যদি কালো হয়, বাঁকা হয়, করুগেটেড হয়, হোমিওপ্যাথিতে আমাদের সেই বিষয়গুলোকে বিবেচনা করতে হয়। আমাদের জানতে হয় যে আমার এই রোগীটির নখটা পর্যন্ত মোটা হয়ে গেছে, বা এবার সেটা যদি তথ্য হয়, আপনার লিভার কোর্স হচ্ছে, সেটা তথ্য নয়। আপনারা কোন যুক্তিতে বলেন যে আমাদের প্যাথোলজিক্যাল টেস্ট লাগবে না? যাই হোক, প্যাথোলজিক্যাল টেস্টের অনেক গুরুত্ব আছে এবং আধুনিক বিজ্ঞান আমাদেরকে অনেক সহযোগিতা করছে। আমরা সিমটোম্যাটোলজিক্যাল ট্রিটমেন্ট করব, তবে যে কোনো বিচ্যুতি আমাদের জানতে হবে যে রোগীর কি হয়েছে আসলে। আর সেটা জানতে গেলে এখন বর্তমান টেস্টগুলো আমাদেরকে অবশ্যই বিরাটভাবে সহযোগিতা করে। রোগের অগ্রগতি, মায়োসমেটিক প্রিডোমিনেন্সি, দ্য প্রগনোসিস অ্যান্ড দ্য রিসেন্ট কোশন, বিভিন্ন ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে। তো মোদ্দা কথাটি হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো ধরনের থিওরাইজিং না করে পারসেপ্টিবল যত রকমের সায়েন্স আছে, যত রকমের চিহ্ন, লক্ষণ, বিচ্যুতি, সিমটমস, প্যাথোলজিক্যাল টেস্ট যা কিছু আছে, এই সমস্ত কিছু সামগ্রিক চিত্র আমাদেরকে একমাত্র প্রকৃত এবং বোধগম্য রোগের সামগ্রিকতা, এটা যদি আমরা দেখি তাহলে আমরা রোগকে দেখলাম। আচ্ছা, এবার আমার কোশ্চেন, আমাদের আজকের আলোচনার শুরুতে আমি কি বলেছিলাম যে আমাদের এই ইটি ক্লাস্টার, মানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এখানে, হানিম্যান ডেফিনিশন অফ ডিজিজ অ্যান্ড ডেফিনিশন অফ কিওর, এই দুটো নিয়ে। তো আজকে আসলে ডেফিনিশন অফ ডিজিজ নিয়ে আলোচনা করতে করতে সময় শেষ, একটু পরে আপনাদের প্রশ্নোত্তরের সেকশনে চলে যেতে হবে। সেই প্রসঙ্গে আমি বলছি, দেখুন এবার হানিম্যান আসলে আপনাকে শেখালেনটা কি এতক্ষণ ধরে, খুব ভালো মতো বুঝে নিন। এই কনফিউশন দূর হলে আপনার জীবনের কিন্তু
একটা বড় ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। এখনকার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। হানিম্যান এতক্ষণ পর্যন্ত আপনাকে কি শেখালেন? হানিম্যান এতক্ষণ পর্যন্ত আপনাকে শেখালেন রোগ কাকে বলে, আপনি কিভাবে একজন ব্যক্তির মধ্যে কি রোগ আছে সেটা ধরতে পারবেন, সেটার পুরো প্রক্রিয়া। দেখেন, এই একটা অ্যাফোরিজমে অল্প কয়টা কথা, অল্প কয়টা শব্দ ব্যবহার করে হানিম্যান খুব সাইন্টিফিক্যালি, একটু ভাবেন, ওই সময় রোগকে এভাবে বিবেচনা করা হতো না। কাল্পনিক একটা বস্তু রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তার নাম দেওয়া হচ্ছিল ম্যাটেরিয়া পিক্যান্স। হিজামা করতো, রক্ত মুক্ষণ করতো সেটাকে বের করে দেওয়ার জন্য, কিংবা ঘাম তৈরি করতো, জোলাপ তৈরি করতো, নানান কায়দা। কাল্পনিক, সম্পূর্ণ স্পেকুলেশন। বর্তমানে আমাদের অনেকে মায়াজমকে এইভাবে চিন্তা করে। মায়াজমে এরকম কোনো বিষয় নয়, সেটা আমরা মায়াজমের আলোচনা যখন হবে তখন করবো ইনশাল্লাহ। তো এরকম ভাবে আমাদের অনেকে ভাবে যে শরীরের মধ্যে লুকায় রয়েছে মায়াজম, এই তারে টাইনা বের করে তারে এন্টি ওষুধ দিয়ে মাইরা ফেলতে হবো, এই সেই এই ধরনের। ওই হানিম্যানের আগে যে ধরনের আনসাইন্টিফিক অ্যাপ্রোচ ছিল, বর্তমানে মায়াজম নিয়ে এই ধরনের একটা আনসাইন্টিফিক অ্যাপ্রোচ আমাদের সমাজে প্রচলিত। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম, যেটা আমি বলতেছিলাম, হানিম্যান ও একটা বার এখানে মায়াজম শব্দটা উচ্চারণ করেন নাই। মায়াজম আসবে, এখানে মায়াজম আছে, এইটুকুর মধ্যে মায়াজম আছে, সেটা আমরা পরে এক সময় বুঝে নেওয়ার চেষ্টা করব। এই ক্লাসগুলো যারা ধারাবাহিকভাবে করবেন তারা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সমগ্র স্পেক্টটি পেয়ে যাবেন, কিন্তু যারা ধারাবাহিক করবেন না তাদের রেসপন্সিবিলিটি তারা আমি নিতে পারবো না, যেটা আমি বলতেছিলাম। তো আমরা কি দেখতে পেলাম তাহলে এখানে? হানিম্যানের কথা মোতাবেক তিনি একদম পই পই করে বুঝিয়ে দিলেন রোগটা কি। রোগটা হচ্ছে পারসেপ্টিবল সাইন অ্যান্ড সিমটমস which is the distortion of the normal features of a person in his mental, emotional or physical level, whichever level it is. আপনাকে বুঝতে হবে যে রোগীর মন, আবেগ, শরীরের একদম মলিকিউলস পর্যন্ত যত ইনফরমেশন আছে, এই সমস্ত কিছু যা স্বাভাবিক থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তার টোটাল চিত্রটা হচ্ছে আপনার রোগ। এটা হচ্ছে রোগ। রোগীর মনের মধ্যে কি বিচ্যুতি, রোগীর শরীরের মধ্যে কি বিচ্যুতি, রোগীর আবেগের মধ্যে কি বিচ্যুতি, প্যাথোলজিক্যাল টেস্টে কি বিচ্যুতি দেখাচ্ছে, এই টোটালটা কোন দিকে নিয়ে যাচ্ছে, দ্য প্রিডিসপোজিশন এন্ড হুইচ ইজ জেনেটিক প্রিডিসপোজিশন, উই কল ইট মায়াজম। এটাকে বলি আমরা মায়াজম। যে এই প্রবণতাটা কি রোগীর, আমার এই যে তথ্যগুলো পেলাম, সেখানে আমি কি দেখতে পাচ্ছি, কোন প্রবণতাটা আমি দেখতে পাচ্ছি? রোগীর বারবার ঠান্ডা লাগে, তার বাবার অ্যাজমা ছিল, দ্যাটস ওকে, হি হ্যাজ এ most probably a psoriatic or a tubercular miasm in his inherited condition. পরিষ্কার, খুব স্বচ্ছ। রোগীর পুজোৎপত্তির প্রবণতা রয়েছে, বারবার পছন্দ, ইটস এ প্রিডিসপোজিশন হুইচ ইজ ক্লাসিফাইড অ্যাজ সিফিলিটিক মায়াজম। তো এটা তো আমি আমার ওই লক্ষণগুলো নেওয়ার পর আমি দেখতেই পাবো, এটা কোনো জটিল বিষয় হবে না তখন আর। যদি না আমার মধ্যে ওই ধরনের কোনো বাজে আইডিয়া থাকে, মায়াজম শরীরের মধ্যে কোনার মধ্যে লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, সে আবার জাগ্রত হবে, এই ধরনের কোনো ম্যাটেরিয়ালিস্টিক স্ট্যাম্পড কোনো আইডিয়া যদি আপনার মধ্যে না থাকে, দেন দ্য মায়াজম ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাভ ইউ টু ডু অ্যাবাউট উইথ দিস মায়াজমেটিক থিওরি ইন আওয়ার হোমিওপ্যাথি। তো যাই হোক, যেটা বলতেছিলাম আমি, আশা করি দেখেন একটা অ্যাফোরিজম বুঝে নিতে পারলে যথেষ্ট। আজকের এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সত্যিকারে বুঝতে পারলেন হানিম্যান বা হোমিওপ্যাথিতে রোগ বলতে কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে, রোগটা কি এবং তাকে নির্ণয় করার পদ্ধতি কি, অন্য কিছু না। ওই প্যাথোলজিক টেস্ট থেকে হয়তো বলেছে তার হেপাটাইটিস, দ্যাটস ওকে ফাইন, এটা আমাদের একটা লক্ষণ মাত্র। দ্য ইনফ্লামেশন অফ লিভার, এটা একটা লক্ষণ। দুনিয়ার সবাই সাথে আলোচনা করলে আমরা হয়তো বলবো যে রোগী আমার এটা হেপাটাইটিসের রোগী, সেটা জাস্ট পরিস্থিতির জন্য। বাট হোয়েন উই কনসিডার দ্য ডিজিজ, আমরা যখন রোগকে বিবেচনা করবো, আমরা যখন রোগকে নির্ণয় করার চেষ্টা করবো উইথ দ্য পার্সপেক্টিভ অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা রোগটাকে সংজ্ঞায়িত করতে বা বুঝতে বা প্রকাশ করতে চেষ্টা করব, এবং চিকিৎসার ক্ষেত্রটিতে যখন আমরা তাকে হোমিওপ্যাথিক পার্সপেক্টিভ দিই, তখন হানিম্যানের ওই সাইন্টিফিক অ্যাপ্রোচ, নট দ্য লেভেলড অ্যাপ্রোচ হুইচ ইজ following the conventional treatment system or other systems also, but আমরা যখন হোমিওপ্যাথিতে করব তখন কিন্তু আমরা বিবেচনা করব হচ্ছে যে পেশেন্টের এই সামগ্রিক বিচ্যুতি, সামগ্রিক চিত্রটাকে, যা লক্ষণ এবং চিহ্ন যোগে
রোগী বলেছে রোগীর পারিপার্শ্বিকতার থেকে তথ্য প্রাপ্ত হয়েছে এবং চিকিৎসকরা নিজে দেখেছেন তার সামগ্রিক চিত্রটাকে। এটা হচ্ছে রোগ। সেখানে হেপাটাইটিস একটা লক্ষণ, ক্যান্সার একটা লক্ষণ, ব্রেনের টিউমার একটা লক্ষণ, পালসের বাড়তি অবস্থা লক্ষণ, ব্লাড প্রেশার হাই এটা একটা লক্ষণ, এবং অবশ্যই আমরা লক্ষণকে গুরুত্ব দেব, লক্ষণকে গুরুত্ব দেব। তো আমরা টোটাল ব্যাপারটি, এই টোটাল ব্যাপারটি হচ্ছে রোগ। আপনাদের যদি এখনো বুঝতে অসুবিধা থাকে দয়া করে দ্রুত আমাকে কমেন্টসে জানান, আমি এটাকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করি। কারণ আমাদের ধাপে ধাপে প্রতিটা অংশে বুঝে যেতে হবে, আমরা তো না বুঝে অর্গানন পড়ি। এবং এর সায়েন্টিফিক ফান্ডামেন্টাল বেসিসটা, ফান্ডামেন্টাল যে অ্যাসপেক্টটা, এবং হানিম্যান নতুন করে কি আবিষ্কার করলেন, এই ব্যাপারটা আমাদের পরিচ্ছন্ন না হওয়ার দরুন আমরা আসলে অ্যাকচুয়ালি কিন্তু পরবর্তীতে কনফিউজড হই যে আমি কিভাবে প্রসিড করব, কিভাবে এগোবো, কোনটাকে গুরুত্ব দেব, কোনটাকে দেব না। অমুক গুরু বলেছেন এটাকে চিন্তা করতে হবে, সেটা করব কি করব না, আমার হানিম্যান বলেছেন এটা। তো এই ব্যাপারটি আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। তো কাজে কেউ যদি না বুঝে থাকেন অনুগ্রহ করে রোগ কাকে বলে, এটা কিন্তু ডেফিনিশন কিন্তু কমপ্লিট হলো। রোগ হলো সার্বিক অবস্থার বিচ্যুতি যা আপনি ইন্দ্রিয় গ্রাহ্য পারসেপ্টিবল সাইন অ্যান্ড সিমটম সহযোগে নির্ণয় করতে পেরেছেন, এটাই রোগ। এটাকে কোনো নাম দেওয়া যায় না, কারণ হচ্ছে প্রতিটা ব্যক্তিতে, হ্যাঁ হেপাটাইটিস 10 জনের একটা লক্ষণ আছে, 10 জনই হেপাটাইটিস আক্রান্ত, 10 জনের একটা লক্ষণ আছে। অল অফ দ্যাম have the inflammation of liver, maybe it acute inflammation or chronic inflammation, that's not problem at all, but you have to understand the homeopathic perspective of disease. হোমিওপ্যাথিতে ডিজিজ কাকে বলতেছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হোমিওপ্যাথিতে কিন্তু এটা একটা লক্ষণ, ক্যান্সার একটা লক্ষণ, লিভার সিরোসিস লক্ষণ, ব্রেন টিউমার লক্ষণ, এগুলো তো লক্ষণ। আপনাকে আরো জানতে হবে রোগীর which is the mental aspect of patient, which is the emotional distortion of the patient, and which other physical aspect we have to consider, which the symptoms and sign, যা কিছু আছে এই সমস্ত কিছু আমাদের বিবেচনা করতে হবে, তাই না? তখন আমরা আসলে রোগটা দেখতে পেলাম। এটা হলো হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগ। এলোপ্যাথিতে তো হেপাটাইটিস, এলোপ্যাথিতে ক্যান্সার, এলোপ্যাথিতে এটা অ্যাজমা, এলোপ্যাথিতে তাদের নাম আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে রোগ কিন্তু এইভাবে নয়। এই যে পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য, এটা না বোঝার কারণে আসলে হোমিওপ্যাথি অনেকে বুঝতে পারে না। অনেকে ওই রোগের নাম দেখে এই মাদার টিংচার লাগবে, এটার মধ্যে মাদার টিংচার ভালো কাজ করে, শেষ। এখানে হোমিওপ্যাথির কনসেপ্টই নেই। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? আপনি কখনোই একটা পার্টিকুলার সিমটমস এর উপরে ওষুধ প্রেসক্রিপশন করতে পারেন না if you a follower of Hahnemann and a true homeopath, actually homeopath, true homeopath বলে আসলে কোনো কথা নেই। আসলে যেটা হওয়ার কথা যে হোমিওপ্যাথি তো একটাই, কিন্তু আসলে বিভিন্ন ধরনের বিচ্যুতি আমাদের বিভিন্ন ধরনের থিওরাইজিং, হানিম্যানের কথা থেকে 6 নাম্বার অ্যাফোরিজম থেকে সরে যাওয়া হাজার হাজার সেক্ট তৈরি করেছে, মতবাদ তৈরি করেছে। আসলে হোমিওপ্যাথিতে মতবাদ তৈরির কোনো জায়গা নেই। এই সুযোগে এরা খুব শক্তিশালী, খুব মাথাছাড়া দিয়ে উঠেছে। এরা এক একজন এক একটা মহারথী হয়ে গিয়েছে হানিম্যানকে বাদ দিয়ে, কিন্তু এটার কোনো সুযোগ নেই। হোমিওপ্যাথি একটাই, ওই হানিম্যানের হোমিওপ্যাথি, আর গুলো হোমিওপ্যাথি নয়। তো যাই হোক, আমাদের সময় তো প্রায় শেষ হয়ে আসলো। তো আমাদের এখানে একটা ফুট নোট আছে, এটা হচ্ছে অ্যাফোরিজম। এই অ্যাফোরিজমের একটা ফুট নোট আছে 6 নাম্বার অ্যাফোরিজমের, সেখানে অনেক লম্বা কথা বলেছেন, অনেক লম্বা ফুট নোট। তারপরেও আমি খুব দ্রুত একটু পড়ে যাচ্ছি, তারপর আপনাদের প্রশ্নোত্তর সেকশনে চলে যাব। আমি শুধু বাংলাটা বলছি, এখন আর ডিটেল আলোচনা করব না। এখানে হানিম্যান এই অ্যাফোরিজমের লাস্টে একটা পাদটিকা যাকে বলে ফুট নোট, সেটা দিচ্ছেন, এবং তার শিরোনাম হচ্ছে ইট ইজ রিডিকুলাস ফর ফিজিশিয়ান টু সিক causes of disease in the hidden interior of body while ignoring clear perceptible symptoms. তারপরে তিনি তার কথাকে জোর দিয়ে বললেন যে এই যে পরিষ্কার ইন্দ্রিয় গ্রাহ্য লক্ষণ বাদ দিয়ে শরীরের ভিতরে রোগ লুকিয়ে রয়েছে এরকম কোন কারণ খুঁজে বের করা একজন চিকিৎসকের জন্য হাস্যকর। একটু আগে এই কথাটি বলেছি না যে আপনি লুকিয়ে রয়েছে। ইভেন অনেকে মায়াজম কেউ ভাবে, মায়াজম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই আপনাকে মায়াজম বুঝতে হবে, কিন্তু মায়াজমটা এরকম না।
মায়াজম সম্বন্ধে বিভ্রান্তিকর কনসেপ্টে পুরো প্লাবিত হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশে তো এটা চরম বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। আস্তে আস্তে অর্গাননের আলোচনাতে আমি এগুলো তুলে ধরবো এবং আপনারা যত বেশি সম্ভব মানুষের কাছে এই সত্যগুলোকে পৌঁছাবেন, অর্গাননের কথাগুলোকে পৌঁছাবেন, এটা আমার প্রত্যাশা, আপনাদের প্রতি দাবি। যাই হোক, হানিম্যান এখানে বলছেন, আই ডু নট নো, আমি জানি না, হাউ ফিজিশিয়ান এট দ্য সিক বেড কুড সাপোজ দ্যাট দে ought to seek and could find what was to be cured in disease only in the hidden and indiscernible interior without paying careful attention to the symptoms or being preciously guided by those symptoms in their treatment. আমি জানি না যে একজন রোগী মারা যাইতেছে, সিক বেডে পড়ে রয়েছে, হ্যাঁ, মৃত্যু সজ্জায়, সেখানে একজন চিকিৎসক কিভাবে যে লক্ষণগুলা প্রকাশিত হয়েছে, চিকিৎসার জন্য যে লক্ষণগুলো তার নিখুঁতভাবে গাইড হওয়ার কথা, পরিচালিত হওয়ার কথা, সেইগুলাতে প্রচন্ড মনোযোগ, সতর্কভাবে মনোযোগ না দিয়ে তারা কিভাবে শরীরের ভিতরে লুকায়া থাকা, নির্ণয় করা যায় না, এই ধরনের রোগ খুঁজে বেড়ায়। মায়াজমেটিক প্রেসক্রিপশন করবেন, কথা শুনেন, মায়াজমেটিক প্রেসক্রিপশন যেটা বর্তমানে প্রচলিত, মায়াজমেটিক প্রেসক্রিপশন করে, মায়াজমের সেট তৈরি হয়। নাকচোখ দেখে আপনি মায়াজমের ওষুধ দিয়ে দেন। হানিম্যানের কথা শুনেন, তিনি কি বলতেছেন। তিনি কইতাছেন যে এইগুলা হাস্যকর, এগুলা কিভাবে করতে পারে একজন মানুষ। হানিম্যান বুঝেন না, তাই কইতাছেন যে আমাকে যে বিভিন্ন মায়াজমেটিক গুরু আছে না বর্তমানে, তাদের কাজ হানিম্যানও বুঝেন না, এটা কইতাছেন এইখানে। আই ডু নট নো, আমি এটাও জানি না, হাউ দে কুড সো রিডিকুলাস, তারা এতটা হাস্যকর কিভাবে হয়, প্রিজাম্পশাস হইতে পারে, মানে ধারণার উপরে বসবাসকারী, কাল্পনিক খামখেয়ালির অনুসরণকারী হইতে পারে, as to attempt to discern what has changed in the invisible interior of the body without paying much attention to the symptoms, or how they could attempt to set it right again with unknown medicine and then call this the only thorough and rational treatment. আমি এটাও জানি না, এই যে এবার কিন্তু কইতাছেন ওই যে অ্যালোপ্যাথিক ডাক্তাররা যে কাজগুলা করতো তৎকালীন সময়ে, যেগুলো আমরা বর্তমানে করি, আমি এটাও জানি না তারা এতটা রিডিকুলাস, হাস্যকর কাজ কিভাবে করতে পারে, এতটা খামখেয়ালি কাজ কিভাবে করতে পারে, যে শরীরের ভিতরে যা দেখা যায় না সেগুলারে নির্ণয় করার জন্য চেষ্টা করে, কি বাদ দিয়া, যে লক্ষণগুলাতে মনোযোগ দেওয়া দরকার হবে সেগুলাকে বাদ দিয়া, এবং যে জিনিস দেখা যায় না এটা আবার তারা ঠিক করার চেষ্টা করে কি দিয়া, যে ওষুধ সম্বন্ধে তারা ধারণাই রাখে না সেই ওষুধ দিয়ে, মানে এই ওষুধটা শরীরে যা কি করে জানেই না, সেই ওষুধ দিয়ে। যেমন আমাদের যারা মাদার টিংচার ব্যবহারকারী আছে তাদের বেলায় এটা খুব ভালো মতো খাটে। যারা না আমি কিন্তু মাদার টিংচার বাতিল করে দিতেছি না, বিশেষ কিছু ক্ষেত্রে লো পোটেন্সি দরকার, তাও মাদার টিংচার ব্যবহার করি না, 1x 2x 3x 6x এগুলা বেটার সিমটোম্যাটোলজিক্যালি হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী। কিন্তু যারা ফিজিওলজিক্যালি, হ্যাঁ, যে অমুক অর্গান ভালো করমু, ডিটক্সিফিকেশন করমু, লিভার উন্নত করমু, আসলে এই ওষুধগুলা কি করে, তার শরীরে কি করতে পারে তার কোনো ধারণা না রেখে যারা এইগুলা প্রয়োগ করে, হানিম্যান তাদের এবং অ্যালোপ্যাথিক ডাক্তার, ওরা এটার মধ্যে কোনো পার্থক্য নাই, অ্যালোপ্যাথিক চিকিৎসা দুইটাই, এগুলার জন্য এই কথাগুলা বলতেছেন আক্ষেপ কইরা। আপনারা যারা হোমিওপ্যাথ হবেন, অর্গাননটা পড়তাছেন, হানিম্যানের এই কান্নাকাটি গুলো আপনারা দেখেন না, হানিম্যানের এই আক্ষেপ গুলা আপনারা দেখেন না, যে সায়েন্স ছিল না, তিনি সায়েন্টিফিক একটা চিকিৎসা ব্যবস্থা দুনিয়াতে প্রবর্তন করতেন। হ্যাঁ, অনেকে আছে আপনাদের মধ্যে, আমাদের ইহুদি খ্রিস্টান আব্বারা বলছে যে হোমিওপ্যাথি, মানে ইহুদি খ্রিস্টানের সিভিলাইজেশনের আব্বারা বলছে যে আমাদের সিভিলাইজেশন থেকে যে ওয়েস্টার্ন মেডিসিন বাইরেছে এটা সাইন্টিফিক, তোমাকে ওটা সাইন্টিফিক না, বাস আমরা মেনে নিচ্ছি। জি হুজুর, জি আমাদেরটা সাইন্টিফিক না, আপনাদেরটা সাইন্টিফিক। হানিম্যানের কাজ বোঝার ক্ষমতা নাই, অর্গাননে কি বলছে এটা বোঝার ক্ষমতা নাই, ওইটুকু ব্রেন নাই মাথার মধ্যে, চড়ুই পাখির ব্রেন নিয়ে ঘুরতেছেন আপনারা। ফলাফল স্বরূপ জি আব্বা হুজুর আপনারা বলছেন, কাজে আমরা সাইন্টিফিক না, ওই ধরনের মানসিকতা থাকলে হোমিওপ্যাথি ছেড়ে দেন।
দ্য মেডিকেল আর্ট প্র্যাকটিশনার ক্যান নেভার সি দ্য স্পিরিচুয়াল ওয়াজেন। এই যে বর্তমানে প্রচলিত অ্যালোপ্যাথিক ডাক্তারকে কথা কইতাছিলেন ওই সময় তৎকালীন, তিনি কইতাছেন যে তারা স্পিরিচুয়াল ওয়েজেনটা দেখে না, দ্য লাইফ ফোর্স দ্যাট ক্রিয়েটস দ্য ডিজিজ অ্যান্ড হি নেভার নিডস টু সি ইট। যারা যারা হোমিওপ্যাথি না, যারা এই যে বৈজ্ঞানিক চিকিৎসক হিসেবে দাবি করেন, তারা কইতেছেন তারা আত্মিক যে আমাদের মর্ম সারবত্তাটা আছে, আমাদের অস্তিত্বের একদম মূল যে জায়গাটা আছে, এটা তারা দেখে না, তারা জীবনী শক্তিকে দেখে না। এই স্পিরিচুয়াল ওয়েজেন কইতাছেন হানিম্যান আমাদের খুব একদম কি সাংঘাতিক কথা, এটা চিন্তা করলে অনেক বড়। স্পিরিচুয়াল ওয়েজেন কইতাছেন আমাদের যে ভাইটাল ফোর্স আছে এটারে, যে এটা আমাদের খুব মর্ম, আমাদের ভিতরে আমাদের অস্তিত্বের খুব সার জিনিস। ওয়েজেন বললে আমরা কই না কাহে সার হয়, খুব সারবত্তা জাতীয় জিনিস, এসেন্স। এই এসেন্স, স্পিরিচুয়াল এসেন্স, আমাদের লাইফ ফোর্স, এটা আমরা দেখে না, যা রোগ তৈরি করে। অ্যান্ড হি নেভার নিডস টু সি। এখানে কিন্তু একটা মজার কথা কইলেন, আর রোগ তৈরি করে কেরা, এখানে কইলেন লাইফ ফোর্স, জীবনী শক্তি। এটা যদি বুঝাবার যায় অনেক কথা, এটা ইনশাল্লাহ আগামীতে আমরা আলাপ করব যে কেন হানিম্যান কইলেন যে জীবনী শক্তি রোগ তৈরি করে। আমরা জানি যে মায়াজম রোগ তৈরি করে, জীবনী শক্তি ঠিক বিপরীত। কিন্তু আমি সবসময় কই যে না, মায়াজম আসলে চায় যে আমাদের শরীরে একটা লক্ষণ আসবে না, আমরা মরে যাব না, নীরবে নিভৃতে মারা যাব। এটা হচ্ছে মায়াজমের মানে উদ্দেশ্য। সে আসলে চায় না যে আমাদের শরীরে কোনো রোগ লক্ষণ থাকুক। অ্যাকচুয়ালি আমাদের শরীরে রোগ লক্ষণের বিকাশ ঘটায় জীবনী শক্তি। আপাতত মনে রাখেন, এটা পরে আলোচনায় আসবে, এটা কেন আমি বললাম, এবং আগামী আলোচনাগুলোতে এটা উঠে আসবে ইনশাল্লাহ। তো তিনি বললেন যে তাদের এগুলো দেখার প্রয়োজন পড়ে না। আমাদের হোমিওপ্যাথদের মধ্যে যাদের এটা দেখার প্রয়োজন পড়ে না, তারা এই অ্যালোপ্যাথ মতো চিকিৎসাই করে। মনে রাখেন একটা জিনিস। এবং তিনি বলতেছেন in order to cure the only needs to see and experience its diseased effect. তারা শুধুমাত্র কি করে, রোগের যে ফল আছে, হ্যাঁ, তাদের চিকিৎসা করার জন্য ওই ফলটার দিকে তাকায়, ওই ফলটারে দেখে এবং তার অভিজ্ঞতা লাভ করে। Therefore, সুতরাং in the eyes of the medical art practitioner is not that which reveal itself to the senses by disease sign, the disease itself. কাজেই তারা আসলে সত্যিকার অর্থে রোগ তার কি লক্ষণে প্রকাশ করলো এবং তা ইন্দ্রিয় দেয়া ধরার মতো, ইন্দ্রিয় গ্রাহ্য হওয়ার মতো যে বৈশিষ্ট্যগুলারে প্রকাশ করলো, সেটা আর তারা দেখে না, তাদের চোখে আর ধরা পড়ে না। What is the old school looking for in the hidden interior of the organism as a prima causa morbi? রোগের মূল কারণ, প্রথম কারণ হিসেবে তারা অর্গানিজম, আমাদের দেহের ভিতরে একটা হিডেন ইন্টেরিয়র, মানে আমাদের লুকায়িত জায়গায়, মানে সেই কারণটাকে খুঁজে বেড়ায়। while at the same time rejecting and haughtily disdaining the disease presentation that is clearly perceptible to the senses. এবং একই সাথে তারা রিজেক্ট করে, গর্বভরে অহংকার কইরা ফেলায় দেয় কি, ডিজিজ প্রেজেন্টেশন, রোগের সত্যিকারের প্রেজেন্টেশন, যা আমাদের ইন্দ্রিয় দিয়ে সুস্পষ্টভাবে বোধগম্য। দ্যাট ইজ, অর্থাৎ দ্য সিমটমস দ্যাট অডিবলি স্পিক টু আস, সেই লক্ষণগুলোরে তারা বাদ দেয় যেগুলো আমাদের চিল্লায় চিল্লায় আমাদের কাছে সাথে কথা বলতেছে। হোয়াট ইলস ডু দে ওয়ান্ট টু কিওর ইন ডিজিজ বাট দি সিমটমস? এই লক্ষণগুলো ছাড়া তারা আসলে কি সারাবার চায়? আশা করি এতক্ষণে বুঝছেন হোমিওপ্যাথিতে রোগ লক্ষণ কাকে বলে, মানে রোগ কাকে বলে, কাকে সারাইতে হবে। হানিম্যান কি বলছেন 3 নম্বর অ্যাফোরিজমে, যে 3টা জ্ঞান থাকতে হয়, রোগের জ্ঞান, ওষুধের জ্ঞান, প্রয়োগের জ্ঞান। রোগের জ্ঞানটা কি? রোগের জ্ঞানটা হচ্ছে যে একজন রোগীতে, এটা কিন্তু হানিম্যান উল্লেখ করছেন এইভাবে, যে একজন রোগীতে কি সারাইতে হবে, রাইট? কি সারাইতে হবে, এই যে এই আলোচনার মধ্যে আপনি পান নাই কি সারাইতে হবে, এতবার করে হানিম্যান কইছেন, তারপরেও পান নাই। আশা করি আপনারা পাইছেন। তো আশা করি আপনারা এটাও বুঝছেন হানিম্যানের এই অ্যাফোরিজমের যে উদ্দেশ্য, ডেফিনিশন অফ ডিজিজ, রোগের ডেফিনিশন, এটাও আপনারা পাইছেন। তাহলে সব মিলাই আমি আশা করি যে আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন
এই অ্যাফোরিজম সম্বন্ধে আপনারা কোনো স্বচ্ছতা নাই। এবার আমাদের সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হতে চললো। কাজে আমি আপনাদের ইগুলাতে একটু যাচ্ছি, বিশেষ করে গুরুত্বপূর্ণ অ্যাফোরিজম গুলাতে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কথাগুলাতে যাচ্ছি। আপনাদের যদি আরো কোনো বোঝার জন্য প্রশ্ন থাকে, আপনারা যেদিন যে ক্লাসটা করবেন এই ব্যাপারে কোনো অস্বচ্ছতা রেখা যাবেন না। প্রয়োজন আমি আরো 1 ঘন্টা করবো, কিন্তু আপনাদের প্রশ্ন থাকা চাই। আপনারা যদি বুঝে নিতে চান আমি বুঝাই দিব। তো আমি আপনাদের কথাগুলোতে যাচ্ছি। টোটালিটি অফ সিমটমস হলো মূল কথা, গোজামিলের কোনো সুযোগ নাই। অ্যাবসলিউটলি রাইট। আমরা আজকে অ্যাফোরিজম থেকে এটা বুঝলাম। রাগি বেলাহি হোমিও হল এই কথাটি বলছেন, আপনার কথাটা একদম সত্য, একদম সত্য। আমরা কিন্তু আজকে এটাই শিখলাম হানিম্যানের কথা থেকে। এবার অন্য কারোর কথায় যে প্যাথোলজির উপরে ভিত্তি করে ট্রিটমেন্ট, মায়াজমের উপরে ভিত্তি করে ট্রিটমেন্ট, তারপরে কিসের মানসিক লক্ষণ একটার উপরে ভিত্তি করে ট্রিটমেন্ট, আপনারা বুঝতে পারছেন এগুলা হানিম্যান কোথাও বলেন নাই। শিলা ঘোষ বলছেন আরোগ্যের সূত্রটি সরল, কিন্তু প্রয়োগে ভিন্নতা, যা থেকে জটিলতা বাড়ে। হোমিওস্ট্যাটিস থেকে বিচ্যুতি, আবার হোমিওস্ট্যাটিসে ফিরে আসার প্রচেষ্টা, এটাই কি রোগ আরোগ্য প্রক্রিয়া নয় স্যার? হ্যাঁ, তা তো বটেই। অনেকে হয়তো হোমিওস্ট্যাটিস ব্যাপারটা বুঝবেন না, আমি একটু বলে দেই। হোমিওস্ট্যাটিস হচ্ছে আমাদের শরীর যে ভারসাম্য রক্ষা করে, স্বাভাবিকতা। হ্যাঁ, এটার থেকে বিচ্যুতি তো রোগ, সেই তো রোগ লক্ষণ। আমার স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুতি, এটাই রোগ লক্ষণ। আবার স্বাভাবিকতাতে ফিরে আসাটাই হচ্ছে সুস্থতা। অ্যাবসলিউটলি রাইট শিলা ঘোষ, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে আপনি উত্থাপন করেছেন। এস কে সাহা বলছেন হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হোমিওস্ট্যাসিস এন্ড ইকুইলিব্রিয়াম? ইকুইলিব্রিয়াম এবং হোমিওস্ট্যাসিসে তেমন কোনো পার্থক্য নেই অ্যাকচুয়ালি বেসিক সেন্সে। কিন্তু ইকুইলিব্রিয়াম হচ্ছে আমরা কোনো সীমিত পরিসরে ইকুইলিব্রিয়াম, যেমন লিভারে একটা লিভার মানে হচ্ছে ওই যে আমরা বাচ্চারা অনেক সময় খেলে মাঝখানে একটা থাকে, আমরা ইকুইলিব্রিয়াম করি আসলে দুইটা মেজারমেন্টের মধ্যে, যে ইকুয়াল থেকে ইকুইলিব্রিয়াম, দুইটার মধ্যে ইকুয়ালিটি তৈরি করার জন্য আমরা আসলে ইকুইলিব্রিয়াম বানাই। এটা এক ধরনের ব্যালেন্স, ভারসাম্য। আর হোমিওস্ট্যাসিস হচ্ছে আর অনেক বড় ক্ষেত্র এবং কমপ্লেক্স ক্ষেত্র, বিশেষ করে বায়োলজিক্যাল ক্ষেত্রটাতে। সেখানে আমাদের পুরো সিস্টেম, শুধু ওইখানে শত শত ইকুইলিব্রিয়ামের সমন্বয়ে হোমিওস্ট্যাসিস, এই হচ্ছে ব্যাপার। মানে এখানে কিন্তু একটা লিভার না, এখানে শত শত এই ধরনের ভারসাম্য ব্যালেন্সিং প্রক্রিয়া জড়িত থাকে, একই সাথে যুগবদ্ধভাবে চলতে থাকে। টোটাল অ্যাসপেক্টটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এস কে সাহা। মোহাম্মদ কামরুজ্জামান বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। আপনার মতো করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলে আশা করি বাংলাদেশ থেকে এই ধরনের ভুল বুঝাবুঝি ভুল আছে এগুলো কেটে যাবে ইনশাল্লাহ, মানে আর উন্নতি হবে আশা করি। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম অবশ্যই। এবং আসলে এই প্রত্যাশার থেকেই তো আসলে এই প্রচেষ্টা, তাই না? এই লাইভের প্রচেষ্টাটা আসলে শুধু এই প্রত্যাশা থেকে যে কিছু মানুষ জানো। এবং আমি বলবো আপনি যদি এটা বুঝে থাকেন, দেন আমি আলোচনা করলাম, আপনারা 30 জন মানুষ এসে দেখলেন, আর কেউ কোনোদিন কোনো খোঁজ খবর রাখলো না, তাহলে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তনের সূত্র হচ্ছে আমি আপনাকে যা বলছি এটা যদি সঠিক হয়ে থাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন, তাহলে একটা গ্রুপ অফ ফিজিশিয়ান হুইজ অ্যাওয়ার, হুইচ ইজ ডেডিকেটেড, যারা আসলে মানুষের কল্যাণ চায়, এই ধরনের কিছু চিকিৎসক তাদের ভুল থেকে বেরিয়ে আসতে পারবে, সংশোধন হবে। যারা খুবই ইগোইস্টিক, যারা আসলে অতিরিক্ত জেনে ফেলেছে, যাদের সংশোধনের কোনো প্রয়োজন নেই, জায়গাও নেই, যারা মনে করে তারা হানিম্যানের চাইতেও বেশি বুঝেন, তো তাদেরকে তো আর শেখানো যাবে না। তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না। আমার লাইভও তাদের জন্য নয়, তারা না আসলে আমি খুশি। কিন্তু অ্যাকচুয়ালি যাদের দরকার, যারা চান, তাদের কাছে তো আবার পৌঁছাতে হবে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ রাজকন্যা ফ্যাশন ওয়ার্ল্ড, আমার অনেক প্রশংসা করেছেন। থ্যাংক ইউ। আপনি বলেছেন যে অনেক সমস্যার মধ্যে আছি, তবুও অন্য কোনো মেডিসিন নেইনি, মৃত্যুর আগ পর্যন্ত আপনার ওষুধ খেয়ে যাবো ইনশাল্লাহ। এবং অবশ্যই আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে এর আগেও বলেছি যে কষ্ট করার দরকার নেই, আপনি জানাবেন, অবশ্যই আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো। এবং আপনার ট্রিটমেন্ট, আপনি কেন ওষুধ ছাড়া থাকবেন, আপনি জানাবেন। মৃত্যুতে যেতে হবে কেন? আপনার বয়স তো বেশি না, অল্প বয়স। আপনি এখন এসব কথা কেন বলবেন? আপনি আমাদের ফোন করবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো, টেনশন করবেন না। উমর ফারুক বলছেন হোমিওপ্যাথিতে মায়াজমকে কতটুকু গুরুত্ব দেওয়া দরকার, দয়া করে জানাবেন। মায়াজমকে কেন আপনি গুরুত্ব দেবেন না? অবশ্যই দরকার। আপনি যদি হানিম্যান, এটা বলতে গেলে তো অনেক কথা, হানিম্যান মায়াজম আবিষ্কার করলেন, কিন্তু একটা হতাশার দ্বার প্রান্তে যে কিভাবে আমরা
টোটাল রোগটাকে উৎখাত করতে পারি। এই যে মানুষের যে টোটাল বিকৃতি, এই বিকৃতি তো শুধুমাত্র আপনার জীবনে তৈরি হয় না, অনেক সময় ফ্যামিলির থেকে আসে, বংশের থেকে আসে। আপনি এমন একটা স্ট্রাকচার পেয়েছেন যে এই স্ট্রাকচারটা স্বাভাবিক নয়, বংশের থেকে এসেছে। কারণ এই একটা প্রবণতা পেয়েছেন, বারবার ঠান্ডা লাগে বা অ্যাজমা বা ডায়াবেটিস, আপনি একটা প্রবণতা বংশের থেকে পেয়েছেন, বা ক্যান্সারাস প্রিডিসপোজিশন, সেটা তো আপনাকে জানতে হবে যে আমার এই রোগীর ক্যান্সারাস প্রিডিসপোজিশন আছে, আমাকে এটা না সারানো পর্যন্ত রোগী আরোগ্য হলো না, এখন কয়েকটা লক্ষণ কমলো, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। আপনি কিভাবে জানবেন যে মানে অ্যাকচুয়ালি আপনি যদি তখন তার প্রিডিসপোজিশন, তার জেনেটিক প্রিডিসপোজিশনের দিকে খেয়াল না রাখেন, আপনি হয়তো ভাবতেও পারবেন না তার একটা ওষুধ লাগবে। তার পুরো প্রক্রিয়া থেকে, ক্যান্সারাস প্রিডিসপোজিশন থেকে বের হতে তাকে আমার আরো ট্রিটমেন্ট করতে হবে, এই অনুভূতি আপনার আসবে না, এই বোধ বা এই চোখ তৈরি হবে না আপনি যদি মায়াজম না বুঝেন। মায়াজম না বুঝলে রোগীর পরিণতি বুঝতে পারবেন না। মায়াজম না বুঝলে আপনি বুঝতে পারবেন না যে আমার রোগীকে কতটা সতর্কতার সাথে, কতটুকু সচেতনতার সাথে ট্রিট করতে হবে। মায়াজমের অনেক ব্যাপার আছে, আমরা ইনশাল্লাহ মায়াজমের সময়টা যখন আসবে অ্যাফোরিজম গুলো পড়তে পড়তে তখন সেগুলো আমি অবশ্যই আলোচনা করব। তবে মনে রাখবেন, হোমিওপ্যাথি প্রকৃতভাবে অ্যাপ্লিকেশন করতে চাইলে, হোমিওপ্যাথিক প্রকৃত চিকিৎসা আপনাকে দিতে গেলে আপনাকে অবশ্যই মায়াজমের কনসেপ্ট থাকতে হবে, কিন্তু সেটা সঠিক কনসেপ্ট হতে হবে। এই যে বাজারে চলমান, হ্যাঁ বাজারে চলমান ধান্দাবাজির কনসেপ্ট, ওগুলো না। থ্যাংক ইউ উমর ফারুক। এসকে সাহা বলছেন, ঈশ্বরের কৃপাতে সুন্দরভাবে বোঝার সুযোগ পাচ্ছি, আপনার মহৎ উদ্দেশ্য সফল হোক। হ্যাঁ, আমাকে প্রার্থনা করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ এসকে সাহা। কেবল শিলা ঘোষ বলছেন, কেবল ফাংশনাল ইমপ্রুভমেন্ট আরোগ্য নয়, রাইট, তার রোগীকে সারিয়ে তোলে না, একদম রাইট। এই যে শুধুমাত্র কয়েকটা লক্ষণ কমিয়ে দিলেন, ও ফাংশনাল ইমপ্রুভমেন্ট। আপনি মায়াজমের জ্ঞান এই কারণে লাগবে যে আপনি শুধু ফাংশনাল না, তার জেনেটিক ইমপ্রুভমেন্ট, তার হেরিডিটারি মানে যে প্রিডিসপোজিশন আছে সেগুলো শুদ্ধ, তার জেনেটিক এক্সপ্রেশনের মধ্যে আপনি চেঞ্জ ঘটাবেন। তার রোগীকে সারিয়ে তোলে না, রোগ লক্ষণকে দূরীভূত করে, তাই নয়, রাইট, অ্যাবসলিউটলি, এটাই আমি বললাম একটু আগে। থ্যাংক ইউ শিলা ঘোষ। এবং আরো একটা কমেন্টস পরে আসছে, আমরা তো রোগীর চিকিৎসা করি, তাহলে রোগ সম্পর্কে জেনে কি হবে স্যার, বুঝিয়ে বলবেন। খুব সুন্দর কোশ্চেন। দেখুন, রোগ আর রোগীকে আপনি কেন আলাদাভাবে ভাবছেন, এটা ভাবে অ্যালোপ্যাথরা। তারা রোগের একটা নাম দেয়, হেপাটাইটিস। আমি কি বললাম, হেপাটাইটিস একটা লক্ষণ মাত্র। আপনি যখন রোগীর, আচ্ছা আপনি বলেন তো, আরেকটা ব্যাপার বলেন, আপনি রোগীকে রোগী বলছেন কেন? আপনি মানুষের চিকিৎসা করেন বলছেন না কেন? আপনি কেন তাকে রোগী বললেন, এটাকে আমাকে বলেন। খুব সূক্ষ্মভাবে ভাবেন মো ইসলাম। আপনি যখন একজন মানুষকে রোগী বলছেন, তার মানে আপনি বলছেন যে এই ব্যক্তিটা আগের যে স্বাভাবিক অবস্থা ছিল তার থেকে একটা পরিবর্তিত অবস্থায় আছে। আগে আমি তাকে রোগী বলতাম না, মানুষ বলতাম, এখন আমি তাকে রোগী বলতেছি। তাইলে যে সমস্ত লক্ষণ আর চিহ্নের কারণে আপনি তাকে রোগী বলছেন, তার সামগ্রিক চিত্রটাকে রোগ বলে। হানিম্যান কিন্তু রোগ শব্দ উচ্চারণ করা যাবে না এটা কিন্তু বলেননি। অর্গাননে আপনি অনেক রোগের নামও দেখতে পাবেন, হানিম্যান কিন্তু বলেননি যে আপনি রোগ শব্দটা উচ্চারণ, ডিজিজ শব্দটা উচ্চারণ করতে পারবেন না। বরঞ্চ 3 নাম্বার অ্যাফোরিজমে হানিম্যান বলছেন আপনাকে রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আমরা রোগীর চিকিৎসা করি বলতে বোঝাই আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন করি। প্রতিটা রোগের ক্ষেত্রে তার সামগ্রিক লক্ষণ, টোটালিটি, প্রতিটা রোগের ক্ষেত্রে যে নামেই ডাকুক না কেন, তার প্রতিটা রোগীর ক্ষেত্রে এই ব্যাপারটি আলাদা, ইন্ডিভিজুয়ালাইজড। আবার ভালো করে বুঝিয়ে দিই, কারণ 20 জন ক্যান্সারের রোগী আপনার কাছে এসেছেন, 20 জনই লাং ক্যান্সারের রোগী, একটা উদাহরণ দিচ্ছি। এই 20 জনের লাং ক্যান্সার, এটা কিন্তু আমরা হোমিওপ্যাথিক্যালি ভাববো না। আমরা ভাববো এই পেশেন্ট অমুকের বংশে অনেক বেশি ক্যান্সার ছিল, অমুকের শুধু ডায়াবেটিস ছিল, বংশে অনেক বেশি ক্যান্সার ছিল না, অমুকের জীবনে এত বেশি মেন্টাল এন্ড ইমোশনাল সংঘাত প্রতিঘাত গিয়েছে, এত বেশি সাপ্রেশন গিয়েছে যে তার মধ্যে ক্যান্সারাস প্রিডিসপোজিশন তৈরি হয়েছে। একজন খুব বেশি অ্যাসবেস্টস বা কেমিক্যালসের অ্যাটাচমেন্ট এসেছে, তার মধ্যে একজন খুব বেশি ধোঁয়া সিগারেট বা তার শরীরের সাথে যায় না এমন সব কেমিক্যালস ফিউমের মধ্যে গিয়েছেন, তার লাং ক্যান্সার হয়েছে। প্রত্যেকেরই লাং ক্যান্সার, অ্যালোপ্যাথিতে এটা রোগ, লাং ক্যান্সার। আমাদের কাছে কিন্তু লাং ক্যান্সারটা অ্যাকচুয়ালি রোগ নয়, ওটা একটা লক্ষণ।
এবং আমাদের কাছে বিবেচনার বিষয় রোগী কেন হলো, বংশে কি, তার ডায়াবেটিস ছিল, তার ক্যান্সার ছিল, এই সমস্ত কিছু কিন্তু আমাদের বিবেচনা করে রোগীর সমস্ত লক্ষণ, সমস্ত স্ট্যাটাস, তার ভাইটাল অর্গানগুলোর বিভিন্ন ধরনের বিচ্যুতি, তার মনের বিচ্যুতি, তার আবেগের বিচ্যুতি, এই সমগ্রটা নিয়ে আমাদের রোগের চিত্র অঙ্কন করতে হয়। এটা রোগ, এটা আছে বলে সে রোগী, নয়তো সে রোগী হতো না, তাকে আমরা মানুষ বলতাম, তাই না? তো আমরা যখন চিকিৎসা করব, আমরা রোগকে নির্ণয় করব। হানিম্যান বলছেন রোগের সম্বন্ধে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তো রোগকে আমরা নির্ণয় করব, নট দ্য পার্সপেক্টিভ অফ অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বা অ্যালোপ্যাথিক ফিলোসফি, তাদের ভিত্তিতে নয়। আমাদের যে পদ্ধতি আছে, রোগীর সার্বিক অবস্থার বিচ্যুতির সামগ্রিক চিত্রটাই হচ্ছে রোগ, সেটাকে আমরা নির্ণয় করব এবং আমরা তাকে দূর করব। তার রোগীর যে বিকৃত অস্তিত্ব, পরিবর্তিত অস্তিত্ব, তাকে আমরা সংশোধন করতেছি। আমরা কিন্তু কোন একটা পার্টিকুলার লক্ষণকে দূর করার চেষ্টা করতেছি না। যখন আমরা একজন রোগীর এই সার্বিক বিচ্যুতি দূর করার চেষ্টা করি, তখন আমরা আসলে রোগীর চিকিৎসা করি। আমরা নির্ণয় করেছি রোগ, আমরা দূর করেছি রোগ, কিন্তু চিকিৎসাটা যদি করতে যাই, তখন আমাদের রোগীর চিকিৎসাই করতে হয়। রোগীর সেই পরিবর্তিত অস্তিত্বকে স্বাভাবিক অস্তিত্বে ফিরিয়ে আনার নাম হচ্ছে স্বাস্থ্যের পুনরুদ্ধার। মৌ ইসলাম, আপনি কি আমার কথাটি বুঝতে পেরেছেন? এই কনসেপ্টটা আপনি না বুঝতে পারলে তো আপনার একটু রিপ্লাই দিতে হবে, কারণ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন, এবং এই কনফিউশনটা আমাদের হোমিওপ্যাথদের শত শত মানুষের মধ্যে রয়েছে। যদি বুঝতে পারেন, তাহলে আমি ধরে নেব যে আরো হয়তো যারা আছেন তারাও এই ব্যাপারটি বুঝতে পারবেন এবং 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 আমি সঠিকভাবে প্রেজেন্ট করতে পেরেছি। মৌ ইসলাম, আমি আপনার রিপ্লাইয়ের অপেক্ষা করছি। এছাড়া আর কারোর কোনো কোশ্চেন? অনেকে আদাব জানিয়েছেন, অর্পিতা চৌধুরী সালাম জানিয়েছেন, মহিউদ্দিন অনেকেই প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সবাইকে, অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। আমি আন্তরিকভাবে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ মৌ ইসলাম। আমি আর যদি তারপরেও বুঝতে অসুবিধা থাকে, আগের ভিডিওটা দেখবেন, আগের ক্লাসে ওটা নিয়ে কথা হয়েছে। এবং ফাতেমা ইয়াসমিনকেও ধন্যবাদ। এবং এই ক্লাসের এটা আবার রিপিট করবেন, তাহলেও পরিষ্কার হবে। এবং আসলে এত দিনের জঞ্জাল একটা বা দুইটা ক্লাসে একদম ক্লিয়ার হয়ে যাবে আমি আগেই বলতে পারি না, তবে আপনারা যদি নিয়মিত ক্লাস করতে থাকেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, পরিবেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি সঠিক পরিবেশে থাকেন, আপনার উন্নতি হবে। আর যদি ব্যাঠিক পরিবেশে, অসঠিক শিক্ষার মধ্যে ডুবে থাকেন, তাহলে কিভাবে নিজেকে রক্ষা করার আশা করতে পারেন? একজন সত্যিকারের চিকিৎসক, প্রকৃত চিকিৎসক হওয়ার আশা করতে পারেন কিভাবে? এটা সম্ভব নয়। তো কাজেই আমাদের এই ক্লাসের সাথে যদি থাকেন এবং আপনি যদি এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনার বন্ধু বান্ধবরা এই ক্লাসে আসে, দেন আপনারা ডিসকাস করতে পারবেন বা পরবর্তীতে আপনাদের আরো উন্নতি হবে, প্রসিড করতে পারবেন। কিন্তু যদি অ্যাকচুয়ালি বরাবর ভুল চর্চা, ভুল শিক্ষা ব্যবস্থার মধ্যেই ডুবে থাকেন, তাহলে ওই একদিনের একটা লাইভে আসলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়া সহজ নয়। তো ধন্যবাদ। আর কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কাজে আমরা আজকে লাইভে সমাপ্তি ঘোষণা করব। অলরেডি 1 ঘন্টা আমরা পাড়ি দিয়েছি, আপনাদের প্রশ্নোত্তর গুলোকেও অ্যাড্রেস করতে পেরেছি এবং আশা করি আমাদের ক্লাসটা, আজকে অর্গাননের ক্লাসটা আপনাদের কাছে উপভোগ্য হয়েছে। আমি এটা প্রত্যাশা করি, ইন্টারেস্টিং লেগেছে এবং আগামী ক্লাসগুলোতে আপনাদের প্রত্যেককে আমি আমার সাথে পাবো বলে প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্থতা, মঙ্গল কামনা করে আমি আমার লাইভটি আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, আমরা শক্তিশালী হব ইনশাআল্লাহ।